এই যে বৈঠক, সেই বৈঠক শুরু হয়নি এবং সেক্ষেত্রে বৈঠক শুরু না হওয়ার অন্যতম কারণ যেটা হয়ে দাঁড়াচ্ছে, কারণ জুনিয়র ডাক্তার আন্দোলনরত তাদের তরফ থেকে আমরা জেনে গেছি, গোটা বাংলা জেনে গেছে, মুখ্যমন্ত্রী বলার পর ডাক্তাররা কি করবেন। কিন্তু দেখো, এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তারা ওখানেই দাঁড়িয়ে রয়েছেন, মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে তারা অপেক্ষা করছেন। সেই জায়গা থেকে তারা নিজেদের মধ্যে আলোচনা করেই কিন্তু তাদের পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ মুখ্যমন্ত্রী তাদেরকে বারবার করে যে অনুরোধ করছেন যে এই ভিডিওগ্রাফির দাবি থেকে সরে এসে বৈঠকে বসার জন্য, এবং তারা যে দীর্ঘক্ষণ ধরে বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, সেক্ষেত্রে বৃষ্টিতে না ভিজে তারা যদি বৈঠকও না করতে চান, যাতে ভিতরে গিয়ে এক কাপ চা তারা খেয়ে যান, সেই অনুরোধও কিন্তু করছেন। এখন জুনিয়র ডাক্তারদের দিকে যে বল তিনি ঠেলে দিলেন, আজকে দুপুরেও আমরা যেটা দেখেছিলাম, একেবারে স্বাস্থ্য ভবনের অবস্থান মঞ্চে গিয়ে পৌঁছে গিয়ে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ দেখিয়েছিলেন সেটাকে তারা সদর্থক ভূমিকা হিসেবেই দেখেছিলেন বা ইতিবাচক বলেই কিন্তু তারা বলেছিলেন। মুখ্যমন্ত্রী এখন যা বলছেন তাকেও তো স্বাগত জানানো ছাড়া উপায় নেই। তিনি মায়ের মতো বেরিয়ে এসে বলছেন, সুপ্রিয়, তিনি বলছেন তোমরা ভিজো না, চা খেয়ে যাও, কথা বলতে হবে না আমার সঙ্গে। এরপর কি হতে পারে? সুপ্রিয় সঙ্গে থাকো, আমার অত্যন্ত আন্তরিক, সেটা স্পষ্ট করছেন। এরপর ডাক্তাররা কি করবেন? দেখো, নবান্ন সভাঘরে আমরা দেখেছিলাম 1.5 ঘন্টা তিনি অপেক্ষা করেছিলেন। আজকে তিনি আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী না দিদি হিসেবে এসেছি। কিছুক্ষণ আগে বৃষ্টিতে ভিজছেন যখন আন্দোলনকারীরা, তাদেরকে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন, তিনি বললেন কথা বলতে হবে না। এখানে কোথাও মুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর ধ্বনিত হলো না, কোথাও একটা যেন দিদি সুলভ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একেবারে সিগনেচার যে ট্রেডমার্ক বাংলার রাজনীতি এবং সর্বভারতীয় রাজনীতিতেও তার যে একটা দিদি, তিনি রাজনীতির দিদি, এবং সেই দিদির সুলভ আচরণই কিন্তু তিনি করেছেন। এই ছবিটাকে সামনে রেখে তুমি যে বারে বারে বলছো যে বিভিন্ন দৃশ্য জন্ম নিচ্ছে, এই দৃশ্যটা যে তৈরি হলো, এটাকে শাসক দল তৃণমূল কংগ্রেস বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো তার সর্বশেষ প্রচেষ্টা করেছেন, তিনি তো মুখ্যমন্ত্রীর আচরণ করেননি। অতি নমনীয় এবং নিজের পদমর্যাদাকে ছেড়ে একেবারে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এসেছেন এই সমস্যাকে সমাধান করবার জন্য। একেবারে তারপরেও যদি জট না খোলে এই দায় চিকিৎসকদের। অন্যদিকে চিকিৎসকরা দেখো, ভোট কাটা তো প্রশ্ন করতেই মানে কোনোভাবে আটকাতে পারছি না। তাহলে এইটা কৌশলী অবস্থান রাজ্য সরকারের, যে তারা অত্যন্ত আন্তরিক, তারা সহমর্মী, বারবার চাইছে, চেষ্টার পর চেষ্টা করছে, কিন্তু বলটা ঠেলে দেওয়া হচ্ছে ক্রমাগত জুনিয়র ডাক্তারদের কোর্টে। লাইভ স্ট্রিমিং, হ্যাঁ, এটা তো আমাদের দিদি ভাইয়ের একটা সুন্দর পরিকল্পনা। অবশ্যই রাজনীতি, দেখো, রাজনীতি মানেই মানুষের সাথে মিশে যেতে হবে, রাজনীতি মানেই মানুষের মন অবধি পৌঁছাতে হবে। এটা কিন্তু একটা দারুণ জিনিস, এটা হচ্ছে দারুণ ট্রিক্স, এটাকে বলতে পারো একটা ট্রিক্স, যেটা সবসময় তুমি তখনই মহান হবে যখন মানুষের সাথে মিশতে পারবে আর মানুষের প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করবে। কিন্তু তারপরও এইখানটাই একটাই বাধ্যবাধকতা, কিসের, যেখানটায় লাইভ স্ট্রিমিংটা হতে দিচ্ছে না। কেন এত 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 দুর্নীতি করেছে ওই আরজিকর হসপিটালে? সেখানে শুধু আরজিকর বলে নয়, এই যে গুন্ডাগার্দি চলেছে নানান হসপিটালে, এখন তো সমস্ত মেডিকেল কলেজ থেকে, হসপিটালগুলো থেকে সমস্ত শুনতে পাচ্ছি যে একছত্র কিছু মানুষ, কিছু বড় বড় নেতার সাথে মিলিত কিছু সংখ্যক একেবারে গাণ্ড মূর্খ মানুষ, তারা যারা প্রকৃত পড়াশোনা করতে এসেছিল, যারা প্রকৃত ডাক্তার হবে বলে এসেছিল, তাদের উপরে এমন চাপ সৃষ্টি করেছে যে ওর ভেতরেও রাজনীতি তৈরি করে ফেলেছে। পয়সা দে, ডিগ্রি নে, পয়সা ফেল, পাশ কর, পয়সা ফেল, রেজিস্ট্রেশন পা, পয়সা না দিবি তো পরীক্ষার হলে বসতে পারবি না। তাহলে এইগুলোই যে এইভাবে প্রকৃত ডাক্তারদেরকে মেরে ফেলা হয়েছে। দেখো, এখানটায় প্রাণে মেরে ফেলা মানে শুধু মেরে ফেলা নয়, এই প্রতিভাগুলোকে মেরে ফেলা হয়েছে। যারা যে পদের সঠিক মানুষ, তাকে সেই পদে বসতে দেওয়া হয়নি। তাহলে যদি বলে না, এখন অশিক্ষিতের হাতে যদি মুঠো মুঠো টাকা থাকে, যেমন তোমরা জানোই এখন এই ইউটিউব জগতে কিছু মানুষের হাতে এত মুঠো মুঠো টাকা, তারা ধরাকে সরা জ্ঞান করে না, তারা মানুষকে মানুষ ভাবে না, মানে যা নয় তাই করছে। তাই সেটাই বলছি, যদি এরকম হয় যে যারা যোগ্য তারা সিংহাসনে, তারা সেই জায়গায় পৌঁছাতে পারলো না, যারা যোগ্য নয় তারা সেই সব জায়গাগুলো, সেই সব মানে অদাগুলো তাদের দেওয়া হয়েছে, তাহলে আমাদের রাজ্যটা কেমন চলবে? তাহলে আমরা কি ফেসিলিটি পাবো? আর আগামী প্রজন্মকে কি শিক্ষা দেবে? শিক্ষার ক্ষেত্রেও অবস্থা খারাপ, স্বাস্থ্যের ক্ষেত্রেও অবস্থা খারাপ, সমস্ত অফিসের ক্ষেত্রেও অবস্থা বেহাল।
তাহলে এখানটায় রাজনীতিটা এইভাবে কেন ঢুকে গেছে সব জায়গায়, কর্মের জায়গায় কেন? রাজনীতি তো একটা আলাদা পার্ট। এই রাজনীতির সাথে এইসব শিক্ষা, এইসব মানে স্বাস্থ্য, এগুলোকে যদি ঢুকিয়ে ফেলো, সব জায়গায় যদি রাজনীতি করো, তাহলে মানুষ বাঁচবে তো বাঁচবে কি নিয়ে? দেখো, সংসারও করি আমরা, রাজনীতি, সব জায়গায় রাজনীতি আছে, কিন্তু এই নয় রাজনীতি করতে গিয়ে একটা স্তরকে পুরো শেষ করে দেবো, তাই না? তা আজকে ডাক্তারদের কিছু ডিমান্ড আছে, সেই ডিমান্ডের কারণেই তারা কিন্তু ধর্নাতে বসেছে। তারা তিলোত্তমার বিচার চায়। তাদের এই যে ডাক্তাররা স্বাধীনভাবে পড়াশোনা করতে চায়, তারাও সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়ে তারাও একটা ডিগ্রি অর্জন করতে চায়, এবং তারা এই যে জনগণের সেবা করতে চায়। এই যে আমাদের এই যে আজকে একটা ডাক্তার যদি সত্যি সঠিকভাবে পড়াশোনা করে সে যদি ডাক্তারই হয়, তার মানে আমরাও কিন্তু সুস্থ জীবন পাবো। আর যেগুলো আমাদের সাধারণ নাগরিক হিসেবে যেগুলো আমাদের পাওয়ার দরকার, সেগুলোও আমরা সুন্দরভাবে পাবো। দেখো, বাইরের থেকে তো প্রচুর টাকা আসে, সেন্ট্রাল থেকেও আসে, তাছাড়াও সব জায়গা থেকে যখন আসে আমাদের রাজ্য থেকেও কিন্তু কিছু টাকা ওঠে, যেগুলো আমাদের রাজ্য সরকারের কোষাগারে যায়। আবার সেন্ট্রাল থেকেও কিন্তু টাকা আসে, যেগুলো আমাদের রাজ্যের সাধারণ মানুষের পেছনে খরচ করার জন্য, তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য কিছু আসে। তাই তোমরা এইভাবে যদি সব খেয়ে নাও, তাহলে রাজ্যটা চালাবে কি করে? রাজকোষ যদি ফাঁকা করে এইভাবে যদি নিজেরাই লুটে পুটে নাও, তাহলে রাজ্যটার অবস্থাটা কি হবে? আমরা কোথায় বসবাস করছি? আমরা কি সুযোগ সুবিধা পাবো? আমাদের চালু হয়ে গেল, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন তারা কি পাবে? এইখানটায় প্রথম লড়াই হচ্ছে লাইভ স্ট্রিমিং, যে তারা কিছু আলোচনা করতে চাইছে, যে আলোচনাটা তারা মুখ্যমন্ত্রীর কাছে রাখতে চাইছে। মুখ্যমন্ত্রীও সেই আলোচনায় কতটা কার্যকারী হতে পারবে বা কতটা কাজ করতে পারবে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী তাদেরকে মানে প্রতিশ্রুতি দেবে। সেটা লাইভ স্ট্রিমিং হতে এত কেন প্রবলেম? এটা হচ্ছে মেন উদ্দেশ্য। তার মানেটা কি? এই লাইভ স্ট্রিমিংটা হতে না দেওয়ার আসল কারণটা কি? তার মানে তিনি কিছু লোকাতে চাইছে। কি লোকাতে চাইছে? সন্দীপ ঘোষকে বাঁচাতে চাইছে। সন্দীপ ঘোষের এই দুর্নীতি কাণ্ডগুলো তার মানে উনি জানতেন, তারপরেও লুকিয়ে রাখতে চাইছেন, যে লোকের কাছে সামনে যেন না আসে যে আমি জানতাম। কারণ বলছি, যখন হসপিটালে এইসব দুর্নীতিগুলো হয়েছে, তখন কেউ না কেউ তো কমপ্লেন করেছে। সেই কমপ্লেনের কাগজ মানে স্বাস্থ্য দপ্তর, যেখানে স্বাস্থ্য ভবন, সেখানে যখন কমপ্লেনগুলো জমা পড়েছে, সেই কাগজটা সন্দীপ ঘোষের বাড়ি অবধি কী করে পৌঁছেছে, এইসবই কি জানতে চাইবে? তাহলে কি আপনাদের অফিসের ভেতরেই কোনো গড়বড় আছে? এই গড়বড়টা কেন হচ্ছে? তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? দেখো, উনি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে আসেনি জুনিয়র ডাক্তারের কাছে, এসেছে দিদি হিসেবে। কিন্তু দিদি হিসেবে তো এরা চাইছে না, এরা মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে। এই স্টুডেন্টরা চাইছে যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কিছু জবাব দিন, কিছু বলুন যে হ্যাঁ, আপনার দ্বারা এই ভুলগুলো হয়েছে, আর এই ভুলগুলো আর হবে না, বা এই ভুলগুলো করার জন্যে আজকে আমরা এত বড় প্রবলেমে পড়েছি। কি কারণ? কি কারণে উনি এইগুলো সমস্তটাই লুকিয়ে রাখতে চাইছে? এটা হলো আসল। তাই দেখো, প্রত্যেকের দফা এক, দাবি এক, সিএমের পদত্যাগ। কেন কেন এরকম আজকে চিৎকার করছে? এই যে আজকের ডেটেও উনি দিদি হিসেবে এলেন, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে এলেন না। এখানটাই তো তাহলে ওদের তো দাবিটা তো দিদি নয়, ওদের দাবি আপনি সিএমের পদে বসেছেন, যে সিএম হয়ে এসে আমাদের সাথে বসুন এবং আমাদের প্রবলেম নিয়ে ডিসকাস করুন। কেন এইভাবে একটা ডাক্তারের প্রাণ চলে গেল? চলে যাওয়ার পরেও একটা ডাক্তারের সে প্রাণটা কে নিল, কিভাবে নিল? কেন এরকম এত বড় একটা হসপিটালে, সরকারি হসপিটালে থাকার পরেও, অন ডিউটি সিকিউরিটির মধ্যে থাকার পরেও তার উপর দিয়ে এত বড় কেন কাণ্ডটা হয়ে গেল? সেই কৈফিয়তটাই সবাই চাইছে। এই কৈফিয়তটাই কি দেওয়ার মতো ক্ষমতা নেই? তার মানে উনি সব জেনেও কি মুখে আঙুল দিয়ে রেখেছে? কি কারণ? সেই কারণটার জন্যেই প্রত্যেকটা মানুষ ওনার গেটের কাছে ধর্ণা দিয়ে রয়েছে, আর প্রত্যেকটা মানুষ একটার পর একটা আন্দোলন করে চলেছে। তিলোত্তমাকে বিচার পাবে না। দেখো, এখনো আবার নার্কো টেস্ট হবে, পলিগ্রাফ টেস্ট ফেল, মানে পলিগ্রাফ টেস্টেও যা যা ধরা পড়েনি, এবার নার্কো টেস্ট হয়তো সন্দীপ ঘোষের উপরেও হবে, সঞ্জয়ের উপরেও হবে। কারণ সন্দীপ ঘোষের নানান জায়গায় কথার গরমিল পেয়েছে, ওনার ওই মোবাইল লোকেশন ট্র্যাক করা হয়েছে, সেই মোবাইল লোকেশনও ভুলভাল জায়গায় দেখাচ্ছে। আর ওনার সঙ্গে যে কোশ্চেন করা হয়েছে, উনি যেটা বলেছেন পলিগ্রাফ টেস্টে ওনাকে যে যে প্রশ্নগুলো করা হয়েছে, তার সাথে ওনার মোবাইলের লোকেশন ট্র্যাক যেগুলো করে যে লোকেশন বের করা হয়েছে, তার সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না। সেই কারণে আবার হতে পারে সন্দীপ ঘোষের নার্কো টেস্ট। তাই সন্দীপ ঘোষের নার্কো টেস্ট, সঞ্জয়ের রায়ের নার্কো টেস্ট, আর সঞ্জয় রায় যে কতটা বিকৃত মস্তিষ্ক তোমাদের কাছে তো এখন বর্তমান, যে মৃত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক করতে পারে, এরকম প্রচুর ভিডিও অডিও ওর মোবাইলে পাওয়া গেছে। এছাড়াও পাওয়া গেছে
এমন কিছু সন্দীপ ঘোষের ল্যাপটপ, যে ল্যাপটপটা ও কোনো আত্মীয়র বাড়িতে লুকিয়ে রেখেছিল, কিন্তু নাগা তল্লাশি যেখানটায় মানে চরম পরিমাণে কন্টিনিউ তল্লাশি করে করে সমস্ত যখন বের করছে, তার ভেতর থেকে ল্যাপটপটা সেই ল্যাপটপ খুঁজে পেয়েছে যেখানটায় পুরুষের সাথে পুরুষ শারীরিক সম্পর্ক করে। এরকম অনেক ভিডিও ফুটেজ পাওয়া গেছে সন্দীপ ঘোষের ল্যাপটপে। এখান থেকেই প্রমাণ এরা কতটা বিকৃত মস্তিষ্ক। এদেরকে বাঁচানোর জন্য আজকে আমাদের সিএম কেন জুনিয়র ডাক্তারদের সাথে এরকম করছে? জুনিয়র ডাক্তাররা কিন্তু আমাদের ভবিষ্যৎ। এই জুনিয়র ডাক্তারদের হাতেই কিন্তু সেভ হবে আমাদের আগামী প্রজন্মের প্রাণ। এক কথা বলছি, এখন যা অবস্থা, যে ডাক্তারগুলো যারা ডাক্তার সেজে বসে রয়েছে, সত্যি কি তারা ডাক্তার? এটা সব থেকে বড় প্রশ্ন। তাহলে ভবিষ্যৎকে নষ্ট করার জন্যে কেন দিদি এইভাবে বর্তমানের মানুষগুলোকে পিষে দিচ্ছে? কেন ভবিষ্যৎকে কেন নষ্ট করতে চাইছে? কেন বর্তমান প্রজন্মের এই যারা ভালোভাবে শিক্ষা নিয়ে ভালোভাবে মাথা তুলে দাঁড়াতে চাইছে এবং সত্যি প্রপার পড়াশোনা করে প্রপার ডাক্তার হতে চাইছে, তাদের ভবিষ্যৎটা কেন নষ্ট করতে চাইছে? আমাদেরকে কেন মেরে ফেলতে চাইছে? কেন? এই কিছু ওনার পলিটিক্যালের ভেতরে থাকা এইসব মানুষগুলোকে বাঁচাতে গিয়ে, এদেরকে বাঁচালে বহু মানুষের প্রাণ যাবে আগামী দিনে, এবং তোমাদের ঘরে ঢুকে তোমাদের মা বউদেরকে টেনে নিয়ে যাবে। তো চলো, ভিডিওটা এতটুকু রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। অবশ্যই দফা 1 দাবি 1। আর তাছাড়াও আমরা সবসময় চাই যে উনি যে পদে আছেন সেই পদের মান রেখে যদি জুনিয়র ডাক্তারদের প্রত্যেকটা কথা শুনে এবং লাইভ স্ট্রিমিং হয়, সেটা আমাদের জনগণের কাছে যদি সঠিকভাবে উঠে আসে, দোষ কোথায়? আর এটা কেন উনি মানছেন না? কেন লাইভ স্ট্রিমিংটা কেন মানছেন না? এটাতে ওনার কেন আপত্তি? এটা তো আপত্তি করার কোনো কারণই দেখছি না।